প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি থাকছে আপনাদের বহুল প্রতীক্ষিত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা। অনেকেই জয় বড়ুয়া ভাইয়ের ঘটনার অপেক্ষায় ছিলেন। আশা করছি আপনাদের এই অপেক্ষার ইতি ঘটছে। চলুন ঘটনায় যাই। ঘটনার স্থান খাগড়াছড়ির মধুপুর এলাকা। ঘটনার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নামটা বলছি: পারুল চাকমা, রিপেল চাকমা, নিশু চাকমা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাটি খুবই স্পর্শকাতর। ঘটনাটার সাল 2004 সালের শুরুতে, যেটা চূড়ান্তভাবে শেষ হয় 2007 সালের দিকে। 2007 সালের জুন মাসের 19 তারিখ যখন রিপেল চাকমা চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে মারা যান, তখন তার বয়স হয়েছিল মাত্র 31 বছর। ব্লাড মায়োলোফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এই রোগে যারা আক্রান্ত হন তাদের শরীরে রক্ত উৎপাদন নাকি বন্ধ হয়ে যায়। তাদেরকে রক্ত পরিসঞ্চালন করে বাঁচিয়ে রাখতে হয়। এই রিপেল চাকমা দেখতে বেশ সুদর্শন ছিলেন। স্থানীয় এক স্কুলে এই রিপেল চাকমা লেখাপড়া করতেন। তারই ক্লাসে আর একজন লেখাপড়া করতেন যার নাম পারুল চাকমা। পারুল চাকমা নিজেও বেশ সুদর্শনা ছিলেন। এই পারুল চাকমাকে প্রেমে পটানোর জন্য একটা প্রতিযোগিতা চলতো ওই এলাকার ছেলেদের মধ্যে। আর এই প্রতিযোগিতারই একজন প্রতিযোগী ছিল এই রিপেল চাকমা। নিজের অনেক চেষ্টায় একটা সময় সে পারুল চাকমাকে নিজের প্রতি আকৃষ্ট করেই ফেলে। শুরুতেই 8-10 জন মা বাবার মতো পারুলের মা বাবা বিষয়টা মেনে নিতে পারেননি। অপরদিকে মা বাবার একমাত্র ছেলে সন্তান রিপেল চাকমার মা বাবা এই বিষয়ে তেমন কিছু জানতেনই না। পারুল চাকমার বাবা ছিলেন গাছ ব্যবসায়ী। পাহাড়ি বিভিন্ন জায়গায় গাছ কেটে সমিল পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তার ব্যবসা। রাঙামাটি আর খাগড়াছড়ির বেশিরভাগ জায়গায় তার যাওয়া আসা ছিল। রিপেল আর পারুল চাকমার সম্পর্কের শুরুতেই রিপেল পারুলের কাছে কিছু বিষয় জানিয়ে দেয়। সেটা হচ্ছে যে মূলত বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দিয়েই সে পারুলকে পটিয়েছে। কিন্তু পারুল বিষয়টা বিশ্বাস করতে চায়নি। সে বিষয়টা হেয়ালি হিসাবেই নিত। সে রিপেলকে ভালোবাসতেই শুরু করে। কিন্তু রিপেল একটা সময় চূড়ান্তভাবে পারুলকে অবহেলা করতে থাকে। এদিকে পারুল তো রিপেল বলতে একদম পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তাই এটার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক এগুলা কিছু নাই। এই পারুল ছিল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এক নারী। তার পার্সোনালিটি ছিল খুব স্ট্রং। কিন্তু সে এই রিপেলের প্রেমে পাগল হয়ে গেছে। সে তো আর আগে রিপেলের কাছে যায় নাই, রিপেলই তার পিছন পিছু ঘুরেছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে এমনটা হয়ে গেছে। একদিন বিকালে এই পারুল রাস্তার মাঝখানে এই রিপেলকে হাত জোর করে অনুরোধ করছিল যাতে করে এই রিপেল পারুলকে অবহেলা না করে। তবে এই দৃশ্যটা পারুলের বাবা আবার দেখে ফেলে। অনুরোধের এক পর্যায়ে নাকি রিপেল পারুলকে ধাক্কা দিয়ে ফেলে পথ থেকে সরিয়ে দেয় আর কি, এবং এরপর সে নিজের মতো করে চলে যায়। পারুল অঝরে কাঁদতে থাকে। পারুলের বাবা বাড়িতে এসে পারুলের মাকে বিষয়টা বললে তিনি পারুলের কাছে সব কিছু জিজ্ঞেস করে জানতে পারেন যে পারুল মূলত নিজের ইগোর কারণেই রিপেলকে ছাড়তে পারছে না এত অবহেলার পরেও। কারণ হচ্ছে এতদিন অনেক ছেলের প্রস্তাব পেলেও সে রাজি হয়নি, কিন্তু সে রিপেলকে বিশ্বাস করেছিল। আর আশেপাশের অনেকেই বুঝতে পেরেছে যে সে রিপেলকে পছন্দ করে। এখন সে যদি রিপেলকে ছেড়ে দেয় তাহলে তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, এই জন্য সে ছাড়তে পারছে না। এই বিষয়টা সে জানায়। তো পারুলের মা বাবা তাকে কোনোরকমভাবে ওই দিনের মতো বিষয়টা বুঝান আর কি। কিন্তু পারুল
বিষয়টি নিয়ে এতটাই চিন্তা করে যে নাওয়া খাওয়া ছেড়ে দেয়। তার একটাই কথা, যে কোনো মূল্যে সে রিপেলকে চায়। অনেক বোঝানো মারধরের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন এক প্রকার বাধ্য হয়েই পারুলের বাবা রিপেলের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। রিপেলের মা বাবার কাছে গিয়ে তিনি জানতে পারেন যে এক অদ্ভুত ব্যাপার, এই বিয়েতে রিপেলের মা বাবার কোনো আপত্তি না থাকলেও রিপেল নাকি তার মা বাবাকে জানিয়েছে যে পারুলের বাবা যদি এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে এই রিপেলের মা বাবা যেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দেন, তারা যেন রাজি না হয়। যে এটাই তার মা বাবা এই পারুলের বাবাকে বলেন যে আমার ছেলে কেন এটা আমাদেরকে বলল, পারুলের মতো মেয়ের বিষয়ে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই বিয়েতে রাজি, কিন্তু রিপেল নিজেই তো রাজি না, সেই তো আমাদেরকে বলেছে যেন প্রস্তাবটা যেন ফিরে দেয়, এখন আমরা কি করব? এসব শুনে পারুলের বাবা তো রীতিমতো অবাক হয়ে যান। যে ছেলের মনে তার মেয়ের জন্য কোনো জায়গাই নেই, সেই ছেলের জন্য তার মেয়ে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি তো রাগে ক্ষোভে দুঃখে বাড়িতে গিয়ে তার মেয়েকে বেশ মারধর করেন আর বলেন যে এই ব্যাপার, তুই যেই ছেলের জন্য এরকম করছিস, দেখ আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে এই কথা শুনে আসছি, বিশ্বাস না হলে আমার সাথে চল, তার মা বাবার কাছ থেকে শুনে আয়। বিষয়টি যখন পারুল জানতে পারল এবং নিজেও এটা পরখ করে দেখলো তার বাবার কথা সত্য, তখন এই পারুল জানায় যে এর প্রতিশোধ সে নেবে, কারণ বন্ধুবান্ধবদের সাথে বাজি ধরে সে এই ধরনের কাজ করেছে, সুতরাং এর শাস্তি তাকে পেতে হবে, প্রতিশোধ নেবে সে। এই প্রতিশোধের কথা তার বাবাকে জানায়। আর তার বাবাও দেখলো যে এই ছেলেটা এরকম একটা কাজ করেছে, সুতরাং একে তো শায়েস্তা করতেই হবে। ওই দিনই সিদ্ধান্ত হয় যে রিপেলের উপর কালো জাদু করা হবে। শুরু হয় এক আস্থাভাজন তান্ত্রিকের খোঁজাখুঁজি। তারই ধারাবাহিকতায় পানছড়ির ভাইছড়া নামক এক জায়গায় এক মারমা তান্ত্রিকের সন্ধান পান তারা, যিনি অধিকাংশ সময় দেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন। শোনা যায় এক বোতল দেশীয় মদ পেলে তিনি ওই দিন অন্য কোনো খাবারই খাইতে চাইতেন না। তো পারুলের বাবা প্রথমে তাকে সব কিছুই খুলে বলেন। তো উনি মাতাল অবস্থায় থাকায় কতদূর কি শুনেছেন এটা হয়তোবা বোঝা গেল না। উনি না শুনে রাজি হয়ে যান, ঠিক আছে কাজটা করে দেবো, এটা তো একদম খুবই সামান্য বিষয়, এটা বলে দেন আর কি। ওই তান্ত্রিকের সাথে কথা বলে আসার সময় তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে সতর্ক করে দেন যে তার স্বামীর মানে যে কোনো কাজ কিন্তু খুবই জঘন্য এবং বিপজ্জনক, কেননা তিনি কাজ করতে গিয়ে প্রত্যেকটা সময় কোনো না কোনো সমস্যা বাঁধিয়ে দেন, কিন্তু সমস্যা বাঁধালেও এটা সমাধান করতে পারেন না। কারণ হলো তিনি যখন ব্ল্যাক ম্যাজিক করেন ওই সময় নেশাগ্রস্ত থাকেন, যার কারণে পরবর্তীতে উনি কোন পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন, ঠিক এক্স্যাক্ট কোন ব্ল্যাক ম্যাজিকটা করেছেন এইটা নাকি পরে আর মনে করতে পারেন না। এইটাই হলো সমস্যা। আর যেহেতু মনে করতে পারেন না, সেটা কাটানোর পদ্ধতিটাও উনি জানলেও কোনটা প্রয়োগ করবেন অনেক পদ্ধতির মধ্যে সেটা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে সমস্যা যদি একবার একটা বেঁধে যায় সেটা মারাত্মক আকার ধারণ করে, এটা সমাধান হয় না। তো পারুলের বাবা এমন সতর্কবার্তা শুনে আসার পথে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেন যে ওই তান্ত্রিক কেমন লোক। তার এই প্রশ্নের জবাবে সবাই বলে যে সে মাতাল আর লোক ভালো না। মাতাল তো ঠিকই, বিপজ্জনকও বটে, তাই সবাই তাকে সমীহ করে চলতো। তিনি এটাও শোনেন এক প্রতিবেশীর কাছে যে একটা ডাব নাকি একজনের কাছে চেয়েছিলেন এই তান্ত্রিক। ডাব না পেয়ে এমনভাবে ওই লোকের উপর কালো জাদু করে দেয় যে সে ডাবের পানি ছাড়া আর কোনো কিছুই খেতে পারত না, যার ফলশ্রুতিতে তার শরীরে অতিমাত্রায় পটাশিয়াম হয়ে যায় এবং এই কারণেই সে মারা গিয়েছিল। এসব লোকমুখে শোনার পর পারুল বাবা অবশ্য মনে মনে খুশি হলেন, যাক খুব ভয়ঙ্কর এক তান্ত্রিকের সন্ধান উনি পেয়েছেন। তিনি দু একদিন পরে আবার সেই তান্ত্রিকের কাছে গেলেন। এবার তিনি সাথে এক বোতল দেশীয় মদ নিয়ে গেলেন, যেটা ওই তান্ত্রিকের খুব পছন্দ। তান্ত্রিক তো ওই দেশীয় মদের বোতল পেয়ে খুশিতে আত্মহারা। তিনি চটজলদি পারুলের বাবার কাছে রিপেল চাকমার মা বাবার নাম জিজ্ঞেস করে বাড়ির ভেতর থেকে বেশ কিছুক্ষণ পরে 7টা সাদা কাগজে মোড়ানো মোমবাতি, 7টা সুই, কিছু লাল সাদা সরিষা এনে মানে মাঘি এবং সেতি সরিষা এনে পারুলের বাবার হাতে দেন এবং বলেন যে এই 7টা মোমবাতি 7 দিন সূর্য ডোবার পরে সুইগুলো গেঁথে জ্বালিয়ে দিতে,
আর একটা মাটির পাত্রে সেই সরিষাগুলো 7 দিন অল্প অল্প করে ভেজে আবার তুলে রাখতে। তো পারুলের বাবা যথারীতি তান্ত্রিকের কথা মতো বাড়িতে এসে পারুলকে সব কিছু বুঝিয়ে দেন। পারুলও তার বাবার কথা মতো কাজ শুরু করে দেয়। 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পরেও আশানুরূপ সাফল্য দেখা যাচ্ছিল না। বিন্দুমাত্র অবস্থার পরিবর্তন না দেখে পারুলের বাবা আবার সেই তান্ত্রিকের কাছে যান, কিন্তু গিয়ে দেখেন যে সেই তান্ত্রিক নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। তিনি বেশ কয়েকবার তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলেই আসবেন। সেই তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে তখন উদ্দেশ্য করে বলেন যে ওর কাজ কিন্তু খুবই বাজে, আমি কিন্তু বলছিলাম আপনাকে, কখন কাকে কি করে সে মনে রাখতে পারে না, তাই খুব সাবধানে থাকবেন। তো পারুলের বাবা প্রসঙ্গত তাকেও বিষয়টা খুলে বলেন। সব কিছু শুনে তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যেহেতু তিনি 7 দিন এটা করতে বলেছেন সেহেতু 7 দিন করে দেখেন, কেননা তার স্বামীর ঔষধ নাকি ব্যর্থ হয় না, পরীক্ষিত। এটাও ওই তান্ত্রিকের স্ত্রী বলে দেন। সমস্যা হলো তিনি প্রবলেম যদি একবার বাদিয়ে ফেলেন এটা সমাধান দিতে পারে না, এটাই হলো সমস্যা। ভুলে যান কাকে কি ধরনের তন্ত্র করেছেন। তো পারুলের বাবাও কিছুটা নিরাশ মনে বাড়িতে এসে পারুলকে কাজ চালিয়ে যেতে বলেন। এভাবে 6ষ্ঠ দিন পার হলে রিপেল চাকমাকে আর পথে ঘাটে দেখা যায় না। 7 দিন অতিবাহিত হয়ে 8ম দিনে রিপেল চাকমা খুব সকাল থেকে পারুলের বাড়ির সামনে এসে হাজির। সে দূর থেকেই পারুল চাকমাকে ডাকতে থাকে। রিপেলকে দেখে পারুল আর তার বাবা মনে মনে খুশি হয়ে এইবার তাকে ইগনোর করতে থাকে। এলাকাবাসীকে উল্টো জানায় যে রিপেল এই বাড়িতে এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। এলাকাবাসী রিপেলকে প্রাথমিকভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সন্ধ্যায় সে আবার এসে হাজির পারুলের বাড়ির সামনে। তার ভাষ্য সে পারুলকে একটু দেখেই চলে যাবে। হলোও তাই। সে পারুলকে একটু দেখে আবার কারোর সাথে কথা না বলে নিজের মতো করে বাড়িতে চলে যায়। তখন পর্যন্ত তার চাল চলন পোশাক সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2-3 দিন পর থেকে রিপেল পারুলকে কেবল দেখা নয়, তার সাথে কথা বলা ছাড়া ওই জায়গা ত্যাগ করতো না। স্বাভাবিকভাবেই রিপেলের বন্ধুরা বিষয়টি তার মা বাবাকে জানায়। তারা তাদের ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে তো বটেই, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর রিপেল পারুলকে না দেখলে বা তার সাথে কথা বলতে না পারলে সেজন্য কেমন অস্থির হয়ে যেত। রিপেল চাকমার মা বাবা বিষয়টি ছেলের দুর্বলতা ভেবে উড়িয়ে দেন, কিন্তু একটা সময় বিষয়টা তীব্রতর হয়ে দাঁড়ায়। রিপেল প্রতিদিনই পারুলকে না দেখে থাকতে পারত না। বিষয়টি রিপেলের পরিবারের অন্য সদস্যদের মনে বেশ সন্দেহের সৃষ্টি করল, আর তারা সেটা নিয়ে তাদের পূর্ব পরিচিত টুকটাক কবিরাজি জানে এমন এক মানুষের শরণাপন্ন হন। তো তিনি বিষয়টা নিয়ে তদারকি করেই জানতে পারেন যে রিপেলকে কালো জাদু করা হয়েছে। রিপেলের পরিবার জীবনে প্রথম এই কালো জাদুর খপ্পরে পড়ে একটা বাজে অবস্থায় পড়েছেন, এটা বুঝতে পারলেন। এবং এটা শুনে তারা ঘাবড়ে গেলেও ছেলের কথা চিন্তা করে বিষয়টা সমাধান চান ওই স্থানীয় তান্ত্রিকের কাছে। তিনি কিছু পদ্ধতি দেন এবং একটা জিনিস দেন এবং বলেন যে প্রতিদিন এই জিনিসটা পানিতে ভিজিয়ে ওইটা রিপেলকে খাওয়াতে হবে। যতদিন সে সুস্থ না হয় ততদিন এটা করেই যেতে হবে। তার কথা মতো রিপেলকে সব করা হচ্ছিল। কয়েকদিন পরে তার এই ছটফটানি ভাবটা কমে আসে। একটা নির্দিষ্ট সময় বেশ উল্লেখযোগ্যভাবেই তার উন্নতি হয়। সে আবার আগের মতোই নিজের জীবনযাপন করছিল। এদিকে তার স্বাভাবিক জীবনযাপন দেখে এটা কিন্তু আবার পারুল এবং পারুলের বাবা মা মেনে নিতে পারছিলেন না। পারুলের বাবা আবার শরণাপন্ন হন আগে সেই তান্ত্রিকের কাছে। এবার ওই তান্ত্রিককে পারুলের বাবা বেশ তুচ্ছ তাচ্ছিল্যের সুরেই বলেন, কি মিয়া আপনার নাকি অনেক নাম ডাক, তো 2 দিন যেতে না যেতেই তো আপনার কাজ ফিনিশ, নষ্ট। ধর মিয়া কেমন কাজ করেন আপনি? তো এইভাবে বলছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। এর আধা মাতাল অবস্থায় পারুলের বাবার কথাগুলো বেশ মনের মধ্যে লাগে সেই তান্ত্রিকের। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, এই বেটা যা, 2 দিন পরে আমার কাছে আসবি, দেখি কি করা যায়, যা ভাগ এখন তাড়াতাড়ি আমার সামনে থেকে। এদিকে পারুলের বাবা ফিরে আসার সময় শুধু বলেন যে আপনি না পারলে বলে দেন, আমি অন্য ব্যবস্থা করব। তখন তান্ত্রিক ধমকে সরে বলেন, এই বেটা তোকে 2 দিন পরে আসতে বলছি না, 2 দিন পরে আয়, এখন আর আমার সাথে কথা বলিস না, আমার মেজাজ গরম করিস না, যা ভাগ। তো 2 দিন পরে পারুলের বাবা কি মনে করে এইবার দুইটা মানে একটা না 2টা দেশি মদের বোতল নিয়ে হাজির ওই তান্ত্রিকের কাছে। গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তান্ত্রিক তো অধিকাংশ সময়ই এই দেশি মদ খেয়ে মাতাল অবস্থায় থাকতেন। যখন সে একদম স্বাভাবিক থাকতো তখন সে আধা মাতাল অবস্থায়, কিন্তু এবার গিয়ে দেখা গেল তান্ত্রিক একদম স্বাভাবিক, সে মাতলামি করছে না এবং সে মদও খায়নি দেখে মনে হচ্ছে। দেখা গেল সে গভীর মনোযোগ দিয়ে কি যেন করছে আর কি।
তো পারুলের বাবাকে দেখে তান্ত্রিকের স্ত্রী এগিয়ে এসে বলেন, আপনি কি যেন কাজ দিয়ে গেলেন, এরপর তো সে নাওয়া খাওয়া ভুলে গেছে, এমনকি সে দেশি মদও খায় না, যেটা ছাড়া তার চলেই না, সে শুধু কাজই করে যাচ্ছে। গত 2 দিন সে শুধু চা বিস্কুট আর অল্প ভাত খেয়েছে, এছাড়া আর কিচ্ছু খায়নি। এটা নিয়ে ওটা নিয়ে কি যেন সব কাজ করে যাচ্ছে। তো পারুলের বাবার আসার বিষয়টি জানতে পেরে সেই তান্ত্রিক গম্ভীরভাবে বলেন, এক পাশে বসো, আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি আসলেন এবং বেশ কিছু জিনিস পারুলের বাবার হাতে দিলেন। ছোট 2টো কাঠ আঠা দিয়ে একটার সাথে আর একটা চ্যাপ্টা করে লাগানো, পাটের তৈরি লম্বা সুতো দিয়ে ছাল ছাড়ানো 2টো নারকেল, এটা পেঁচানো রয়েছে আর কি ওই পাটের তৈরি সুতা দিয়ে, তারপর 2টো পেরেক, একটা গাছের ছাল, আর সাথে আর একটা ছোট গাছের টুকরা, আর সবশেষে 2টা সুই। তান্ত্রিক বললেন, কোনো একটা আম গাছে ওই 2টো পেরেক গেঁথে ওই পেরেকের সাথে ওই নারকেলের সাথে যে রশি বাঁধা আছে না, সেই রশিটা নারকেল সহ ওর একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিতে, আর ছোট করে 2টো নারকেলেই ফুটো করে দিতে, এবং একসাথে লাগানো গাছের যে 2টো টুকরো যে চ্যাপ্টা করে আঠাতে লাগানো হয়েছে, যেন ওই নারকেলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়ে ওইটার উপরে, এরকম একটা ব্যবস্থা করতে। প্রতিদিন ওই গাছের ছালে, যে একটা গাছের ছাল দেওয়া হয়েছে আর একটা ছোটো গাছের টুকরা দেওয়া হয়েছে বা একটা কাঠের টুকরা, বোঝা যাচ্ছে একটা ছোট গাছ, এটাকে কেটে একটা টুকরো করা হয়েছে আর কি। তো ওই ছালে যেন ওই টুকরা দিয়ে যেন ঘষতে থাকে। পারুল যখনই সময় পাবে তখনই যেন এই কাজটা করে। রিপেল যখন পারুলের কাছে আসবে তখন ওই সুই দিয়ে ওই রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল, যেটাকে আমরা অনেকে কেনি আঙ্গুলি বলি, তো ওই কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত নিয়ে পুনরায় সেই তান্ত্রিকের কাছে যেন এনে দেয় সেই রক্তটা। এরপর বাকি কাজ কি করতে হবে সে পরে জানিয়ে দেবে। পারুলের বাবা তান্ত্রিকের কথাগুলো শুনে তাকে মদের বোতল 2টো এগিয়ে দেয়। এই মদ প্রিয় লোকটা সে জীবনে প্রথমবারের মতো মদ নিতে অস্বীকৃতি জানায়। সে বলে, কাজ হোক তারপর নেব, যাও এগুলো নিয়ে যাও। তো পারুলের বাবা অনেক জোর করেই তান্ত্রিকের বাড়িতে মদের বোতল 2টো রেখে চলে আসেন। পারুলকে সব কিছু বুঝিয়ে বলেন। পারুলও নিজেও কাজ শুরু করে দেন, কেবল অপেক্ষা কাজ হওয়ার। 3 দিনের মাথায় বেচারা রিপেল চাকমা হাজির পারুলের বাড়িতে। এবার আর তাকে কোনোভাবেই তার বাড়িতে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে রিপেলের পরিবারের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পারুলের পরিবার, একে অপরকে দোষারোপ করতে থাকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু ফলাফল শূন্য। রিপেলকে কোনোভাবেই পারুলের বাড়ি থেকে আনা সম্ভব হচ্ছিল না। উপায়ন্তর না দেখে রিপেলের পরিবার তাদের সেই পুরনো তান্ত্রিকের শরণাপন্ন হন। এবারও তিনি যথেষ্ট তদবির করেন, কিন্তু বিশেষ কোনো কিছুই কাজ হয় না বা কোনো কাজ বাস্তবে দেখা যায় না। আর এরই মধ্যে পারুল তাদের তান্ত্রিকের কথা মতো রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল থেকে সেই মন্ত্রপুত সুই দিয়ে রক্ত নিয়ে সেই তান্ত্রিকের কাছে পাঠায়। তান্ত্রিক মন্ত্র পড়ে নতুন 2টো সুই দিয়ে দেয় এবং ওই তান্ত্রিক বলেন যে ওই যে গাছের ছাল, তাতে পারুলের 2 ফোঁটা রক্ত দিয়ে ওই সুইগুলো তাতে ঘষে রিপেলকে টানা 7 দিন ফুরে ফুরে 1 ফোঁটা করে রক্ত বের করতে। সেই অনুযায়ী কাজও চলছিল। তার মানে ওই সুই দিয়ে আবার রিপেলের রক্তটা বের করতে হবে। আর বেচারা রিপেল পুরোপুরি পারুলের কাছে জিম্মি হয়ে যায়। পারুল যা বলতো রিপেল কোনো সারা শব্দ না করে সেটাই করত। সারাদিন নিজের কাছে রেখে সন্ধ্যায় রিপেলকে বাড়ি পাঠিয়ে দিত পারুল। মানে পারুল যদি অনুমতি না দিত তাহলে কোনোভাবেই রিপেল বাড়িতে যেতে পারতো না। এদিকে পারুল তাকে বিয়েও করছিল না, তাকে মুক্তিও দিচ্ছিল না, একটা জীবন্ত পুতুলে পরিণত করেছিল রিপেলকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, শুধু পারুলের প্রতি তার আগ্রহ ছাড়া অন্যান্য সব কিছু, চলনে বলনে পোশাক আশাক সব কিছু কিন্তু স্বাভাবিক ছিল। কোনো অস্বাভাবিকতা ছিল না, কোনো পাগলামি ছিল না, শুধু সে পারুলের ওই বিষয়েই পাগল ছিল। তাছাড়া সব কিছু ঠিকঠাক। তো পারুলের সমাজের লোকেরা পারুলের বাবাকে বলেন যে এই ছেলে মেয়ে 2টোকে বিয়ে দিয়ে দাও, এভাবে চললে তো কেমন দেখা যায়, সমাজ বলে একটা কথা আছে না। এদিকে রিপেলের পরিবার তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কোনোভাবে রিপেলকে যেন স্বাভাবিক করা যায়।
তারই ধারাবাহিকতায় তারা আরও একজন বড় তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বিষয়টা নিয়ে বেশ তদারকি করে জানতে পারেন এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। রিপেলের শরীরের সমস্ত রক্তই নাকি ভয়ঙ্করভাবে দূষিত হয়ে গেছে। তবে রক্ত পরীক্ষা করে এখন সেটা বোঝা যাবে না, এটা আরও পরে বোঝা যাবে। এটাই হচ্ছে জাদুর একটা লক্ষণ, যে সাথে সাথে সেটা বোঝা যাবে না, এমন সময় বোঝা যাবে তখন আর কাজ করা যাবে না বা সুস্থ করার কোনো উপায় থাকবে না। আর তান্ত্রিক এটাও বলে দেন এখন রিপেলকে পারুল থেকে আলাদা করা অসম্ভব, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় ঘটে গেছে যার ফলশ্রুতিতে রিপেল আর কখনোই পারুল থেকে আলাদা হতে পারবে না। কেননা রিপেল চাকমার শরীরের রক্তের প্রতিটা ফোঁটায় দূষিত কালো জাদু একদম ভালোভাবে মিশে গেছে। এদিকে এই সময়ের মধ্যেই খাগড়াছড়ি সদর হসপিটালে ঘটে যায় আর একটা ঘটনা। খাগড়াছড়ি সদর হসপিটালে নিশু চাকমা নামে এক নারী রোগীকে রক্তদান করে রিপেল। আর ওই নিশু চাকমাকে কিন্তু রিপেল চিনত না, আর তাতেই নিশু চাকমার শরীরে প্রবেশ করে রিপেলের দূষিত কালো জাদু মিশ্রিত রক্ত। পারুল চাকমার সাথে কিন্তু পরিচয় নাই এই নিশু চাকমার। এরপরে কিভাবে যেন এই নিশু চাকমা পারুলকে খুঁজে বের করে। এলাকায় তো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারুলের থেকে বয়সে বড় এক অসুস্থ নারী পারুলকে ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। পারুল বলতে সে পাগল, দুইজনই মহিলা। রিপেল চাকমার মতো নিশু চাকমা নিজেও পারুলের বাড়িতে অবস্থান নেয়, সে কিছুতেই এই পারুলের বাড়ি ছেড়ে যাবে না। পরে জানা যায় যে উনি সেই রোগী যাকে রিপেল রক্ত দিয়েছিল কয়েকদিন আগেই। নিশু চাকমার পরিবার বিষয়টার কোনো কুল কিনারা করতে পারছিল না যে হলোটা কি হঠাৎ করে। এই মেয়েটা পারুলকে চেনেই না, তাকে খুঁজে বের করে কিভাবে এই পারুলের প্রতি দুর্বল হয়ে গেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়লো, তাও কোনো পূর্ব পরিচয় ছাড়া। এটা কেমন কথা? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। এদিকে বেচারা রিপেল চাকমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে। এদিকে দুজন মানুষকে নিয়ে বেশ বিপদে পড়ে যায় পারুল চাকমার পরিবার। একদিকে রিপেল আর একদিকে এই নিশু চাকমা। নিজেদের কুচিন্তা বুমেরাং হয়ে নিজেদের ঘাড়েই চলে আসতে থাকে। সামাজিক পারিবারিক বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছিলেন তারা। বিশেষ করে অসুস্থ রিপেলকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যাচ্ছিলেন তারা, কেননা রিপেল পারুলকে ছাড়া থাকতে পারছিল না। এদিকে পারুল কিন্তু রিপেলকে বিয়ে করেনি, আবার নিশু চাকমাও পারুলের সাথে ছায়ার মতো সবসময় অবস্থান করছিল। সব মিলিয়ে ভয়াবহ একটা সময় পার করছিলেন তারা। উপায়ন্তর না দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে সমাধানের জন্য, কিন্তু বিধিবাম যথারীতি নেশায় বুধ হয়েছিলেন সেই তান্ত্রিক। আদৌ হুশে সে পারুলের বাবাকে চিনতেই পারছিলেন না। রীতিমতো অবাক হয়ে যান পারুলের বাবা। অনেক চেষ্টা করেও পারুলের বাবা সেই তান্ত্রিকের হুশ ফিরিয়ে আনতে পারেন না। পরে তান্ত্রিকের স্ত্রীকে সব কিছু খুলে বলেন তিনি। তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যে তার স্বামী এরকমই, আমি তো আগেই আপনাকে সতর্ক করছিলাম যে আমার স্বামী প্রত্যেকটা কাজ করতে গিয়ে একটা ঝামেলা বাঁধায়, আর এই ঝামেলা সে সমাধান করতে পারে না, কারণ তার তো মনেই থাকে না সে কোন পদ্ধতিতে কাজটা করছে, সমাধান করবে কিভাবে। যেহেতু সমস্যাটা মারাত্মক, সেই কারণে তার স্বামীর হুঁশ ফিরলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথাটা তিনি পারুলের বাবাকে বলেন। এদিকে হাসপাতালে ভর্তি হতে হয় রিপেলকে। বিয়ে না করেও সর্বক্ষণ রিপেলের সাথেই থাকতে হচ্ছিল পারুলকে। সাথে নিশু চাকমাও ছায়ার মতো লেগে আছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার! রিপেলের জীবন নরক বানাতে গিয়ে পারুল নিজেই নিজের জীবনকে একদম নরক বানিয়ে ফেলেছে। ওই রিপেলের কাছ থেকে সে সরতে পারে না, রিপেল চিৎকার চেঁচামেচি শুরু করে, আবার সাথে লেগে আছে আর এক মহিলা নিশু চাকমা। এ কেমন এক আজব সমস্যা! এবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। থানায় ডায়েরি করেন রিপেলের পরিবার। তদন্ত অফিসার রিপেলের সাথে কথা বলে রিপেলের পরিবারকে ফিরিয়ে দেন, কেননা পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে তারা এই কালো জাদুর কথা বলেছে। এখন আইনে কি এই বিষয়গুলো চলে? নিশ্চয়ই না। এদিকে রিপেল পারুলের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে নারাজ। এটা যখন ওই পুলিশ কর্মকর্তা জানতে পারলেন, কথা বললেন রিপেলের সাথে, এমনকি লিখিত স্টেটমেন্ট নিলেন যে পারুলের বিরুদ্ধে রিপেল কোনো অভিযোগ করবে না, এরপরে তো আর কোনো কথা থাকে না, কারণ তাদের প্রত্যেকের বয়সই 18 বছর প্লাস হয়ে গেছে। এখন তো এটা তো আর চলে না। কোনো আইনি ঝামেলায় আসলে ফেলা যায় নাই পারুলের পরিবারকে। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন রিপেলের পরিবার, কিন্তু সেটা হয়নি। তো ঘটনার তীব্রতা দেখে পারুলের
বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে। দুর্ভাগ্য যে আজ তিনি বাড়িতেই নেই। পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে তান্ত্রিকের স্ত্রী তান্ত্রিকের হুঁশ ফিরলে তাকে সব কিছু খুলে বলেন, কিন্তু তার স্বামী উত্তর দেয় যে তার তো এত কিছু মনে নাই, যেটা সবসময় হয় আর কি। তো বাড়ি থেকে বেরিয়ে যে কোথায় গেছেন তার কোনো খোঁজ খবর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে পাউলের বাবার। তবুও তিনি সেই তান্ত্রিককে যথাসাধ্য খুঁজে বের করার চেষ্টা করেন। নিজের জানাশোনা সবাইকে অনুরোধ করেন তাকে খুঁজে দিতে। কিন্তু যে বা যারা সেই তান্ত্রিককে চিনতেন তারা অনেকটাই নিশ্চিত ছিলেন যে তাকে খুঁজে পাওয়া গেলেও এর কোনো সমাধান হবে না। খুঁজতে পাওয়া যাবেই, তার ফ্যামিলি এখানে আসবেই, তো মাঝে মাঝে এরকম 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যায়, আবার চলেও আসে। কিন্তু এই তান্ত্রিক তো নিজের কাজ মনে রাখতে পারেন না, এজন্য সমাধানও হবে না। এদিকে রিপেল চাকমার শারীরিক অবনতি হচ্ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত জানা যায় শরীরে নতুন করে রক্ত উৎপন্ন হচ্ছে না। কোনো এক অজানা কারণে হঠাৎ করেই এক জটিল রোগে আক্রান্ত হয় সে। কিন্তু অজানা কারণ তো না, কারণ তো অবশ্যই রয়েছে। এদিকে পারুল চাকমা নিজেও শান্তিতে ছিল না। একটা সময় চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন রিপেল চাকমা বেঁচে থাকবেন ততদিন তাকে রক্ত সঞ্চালন করেই বেঁচে থাকতে হবে। এভাবেই নির্দিষ্ট সময় পরে রিপেলকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু মূল সমস্যা হয় পারুল চাকমার প্রতি নিশু চাকমার আকর্ষণ কোনোভাবেই কমানো যাচ্ছিল না। বেশ কদিন পরে কালো জাদু করা সেই তান্ত্রিকটার সন্ধান পাওয়া গেলেও তিনি ঠিক মনে করতে পারছিলেন না যে আসলে কী ধরনের কালো জাদু তিনি করেছিলেন। তবে একটা কথা বারবার বলছিলেন যে রাগ করে যেহেতু কাজটি করেছেন সুতরাং বিশেষ কিছুই উনি করেছেন, আর যেহেতু একটা জটিল সমস্যার উদ্ভব হয়েছে তাহলে ওই রোগী মারা যাবে, এটাই উনি বলছিলেন আর কি। এরকম উদ্ভট কথা শুনে পাগলের বাবা সেই তান্ত্রিককে অনেক অনুনয় বিনয় করেন এবং নিশু চাকমার বিষয়টাও জানান। তখন আবার ওই মদ্যপ তান্ত্রিক বলেন যে এটা মনে হয় অন্য রকমের একটা কালো জাদু করছিলাম, কিন্তু কি করছিলাম তা তো জানি না। মানে একদম এলোমেলো কথাবার্তা তার। এখন ঝামেলা যেটা হয়, রাগের মাথায় পাউলের বাবা সেই তান্ত্রিকের গায়ে হাত তুলে বসেন এবং বলেন যে যে কোনো মূল্যেই সে যেন এই সমস্যার সমাধান করে। 3টা জীবন বিপন্ন হতে চলেছে এখন। গায়ে হাত তুলে পারুলের বাবা তো চলে আসেন ঠিকই, কিন্তু সেই মদ্যপ তান্ত্রিক যান আরও ক্ষেপে। এবার তিনি পারুলের বাবাকেও কালো জাদু করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে তার ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। পরে পারুলের বাবা অনেক মাফটাপ চেয়ে তান্ত্রিককে অনুরোধ করেন। তান্ত্রিকের বউও তান্ত্রিককে খুব করে অনুরোধ করেন যে এই ঝামেলা করো না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ছেলেপেলেগুলোর জীবন বিপন্ন, তুমি এটা তুলে নাও। এখন তান্ত্রিক তো মনে করতে পারেন না, তার স্ত্রীর কথায় উনি রাজি হন যে ঠিক আছে এই সমস্যার সমাধান আমি চেষ্টা করব খুঁজতে, কিন্তু মনে তো করতে পারেন না। এইভাবে আজকাল করতে করতে 2007 সালের জুন মাসের 19 তারিখে রিপেল চাকমা মাত্র 31 বছর বয়সেই পাউলের প্রতি প্রবল আকৃষ্ট থেকেই মারা যায়। অমীমাংসিত হয়ে রয়ে যায় নিশু চাকমার পরিণতি। চট্টগ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া পারুল চাকমার বাকি জীবন নিয়ে, কারণ চট্টগ্রাম থেকে হঠাৎ করে পারুল চাকমা নাকি নিরুদ্দেশ হয়ে যায়। রিপেল চাকমার মৃত্যুর পর পারুল চাকমাকে তার পরিবার পুনরায় খাগড়াছড়ি নিয়ে যাননি, যার ফলশ্রুতিতে এই পারুল চাকমার অবস্থানটা জানা যায় না। তবে সেই তান্ত্রিক নিশু চাকমাকে পারুল চাকমা থেকে সরিয়ে আনতে পেরেছিলেন, তবে সেটা কিভাবে এনেছিলেন সেটা জানা যায় না। মানে পরবর্তীতে ওই নিশু চাকমাও সে তার বাড়িতে চলে যায়। এই ঘটনাটি মূলত এই পারুল চাকমার স্থানীয় চাচাতো ভাই, যিনি জয় বড়ুয়ার একজন কলিগের ঘনিষ্ঠ বন্ধু, এইভাবেই ঘটনাটি আসলে সংগৃহীত হয়েছে। পারুল চাকমার বাবা এখনও জীবিত আছেন, তবে উনি পাপের প্রায়শ্চিত্ত হিসাবে রিপেল চাকমার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন, কারণ ওনার আর্থিক অবস্থা ভালো ছিল। আর পারুল চাকমার বাকি 2 বোনের বিয়ে হয়ে যায়। আর পারুল চাকমার অবস্থান তার পরিবার থেকে স্পষ্ট করা হয় না, সে কোথায় আছে, কিভাবে আছে, তার বিয়ে হয়েছে কিনা। রিপেল চাকমার পরিবার একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কালের নিয়মে একাকী জীবনযাপন করছেন। এখনও তারা জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত ব্যাপার, তাই না? রক্ত আর একজনকে দেওয়ার মাধ্যম দিয়ে তার শরীরেও অদ্ভুত এক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। সে নারী হয়েও নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। মূলত এই রিপেল চাকমার শরীরে যেই দূষিত রক্তটা সৃষ্টি হয়েছিল
যার ফলশ্রুতিতে রিপেল চাকমা পারুলের প্রতি আকৃষ্ট ছিল। আর এই রক্ত যখন নিশু চাকমা সরিয়ে যায়, সে নারী হয়েও এই পারুল চাকমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই ঘটনার অদ্ভুত ব্যাপার এটাই, কারণ ইতোপূর্বে এই ধরনের ব্যাপার আগে কখনো ওভাবে শোনা যায়নি। আমার বলা যতগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, এটাই সবচাইতে ডিফারেন্ট একটা জিনিস। প্রিয় লিসেনার্স, এর থেকেই বোঝা গেল যে রক্ত দেওয়ার ক্ষেত্রেও আমরা যদি নিশ্চিতভাবে বুঝতে পারি যে তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাহলে রক্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা রক্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করা হয়। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিনা সেটা তো আসলে বোঝা সম্ভবই না, কিন্তু আমি এটা বলছি যদি আমরা জানি যে উনি আক্রান্ত তাহলেই শুধু এটা আমরা নিব না। আর এটা আসলে বোঝাটা খুবই কঠিন ব্যাপার, এটা কোনোভাবেই আসলে বোঝার উপায় বের করা যায় না। কারণ একটা মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, তার রক্ত প্রয়োজন, এখন যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বলে আমরা তার থেকে রক্ত না নিই, বিষয়টা শুনলে মানুষ কি বলবে এই চিন্তা করে হয়তো আমরা নিয়ে নিই। তবে এই ধরনের ঘটনা খুবই রেয়ার। আশা করছি যে এই ঘটনা শোনার পর লিসেনাররা এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমিও যেহেতু বিষয়টা নতুন করে শুনলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও এই বিষয়টা নিয়ে সতর্ক থাকব।